রফিকুলকে ঢাকায় টাস্কফোর্স ইন্টারগ্রেশন সেলে প্রেরণ। পটুয়াখালীতে দুটি মামলার পূর্ণাঙ্গ শুনানিতে এমপি গোলাম মাওলা রনির জামিন আবেদন খারিজ। হামলার পরও দুর্বৃত্তরা ধরা না পড়ায় উদ্বিগ্ন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার পুরো খবর। বগুড়ায় আটক জঙ্গি প্রশিক্ষক সানাউল্লাহ ও রফিকুলকে ঢাকায় টাস্কফোর্স ইন্টারগ্রেশন সেলে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের করা 3টি মামলা তদন্ত করবে র্যাব। বৃহস্পতিবার ঠনঠনিয়া এলাকার একটি বাড়ি থেকে এলএমজি, এসএমজি, পিস্তলগুলি সহ আটক জঙ্গি রফিকুল এবং সানাউল্লাহকে ইন্টারগ্রেশন সেলে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। সোমবার ওই বাড়ির মালিক দুলালকে জয়পুরহাট থেকে আটক করে পুলিশ। দুলাল জানান, আটক হওয়া রফিকুল ইসলাম এবং অপর একজন 1 মাস আগে তার বাড়ি ভাড়া নেয়। সাতক্ষীরার শিবপুরে নিহত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের মরদেহ নিয়ে শহরে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। হত্যাকারী জামাত শিবির কর্মীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সোমবার রাতে পরান্দহা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে হরিশপুর মোড় এলাকায় রবিউল ইসলামকে হত্যা করে দুর্বৃত্তরা। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা। পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত মুখোশ ও মোটরসাইকেল উদ্ধার করেছে। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। পটুয়াখালী 3 আসনের সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে প্রধান আসামি করে এবং তার শ্যালক গলাচিপার ডাকুয়া ইউপি চেয়ারম্যান সহ রনির ভাইয়া বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গলাচিপা থানায় দায়ের করা 2 মামলার জামিন আবেদন খারিজ করে দিয়েছে পটুয়াখালী জেলা এবং দায়রা জজ আদালত। এর আগে গত 20 আগস্ট একই আদালত রনির অন্তর্বর্তীকালীন জামিন আবেদন নামঞ্জুর করে। তার আগে গত 18 আগস্ট পটুয়াখালী ক অঞ্চলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তপন রায়ের আদালতেও জামিন আবেদন নামঞ্জুর করা হয়। আওয়ামী লীগের সমাবেশে সংসদ সদস্য রনির নেতৃত্বে হামলা, দোকান ভাঙচুর ও মালামাল লুটতরাজ এবং চাঁদাবাজির অভিযোগে 11 আগস্ট রাতে গলাচিপা থানায় মামলা 2টি করা হয়। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। সম্প্রতি একের পর এক হামলার ঘটনা ঘটলেও জড়িতরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। তবে প্রশাসনের দাবি, ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা চলছে। গত 3 মাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর 6 বার দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত 10 শিক্ষার্থী। সর্বশেষ শুক্রবার রাতে ক্যাম্পাসে মুখোশধারী দুর্বৃত্তদের হামলার শিকার হন ছাত্রলীগ কর্মী রুহুল আমিন। শিক্ষার্থীদের ওপর একের পর এক হামলায় উদ্বিগ্ন সাধারণ শিক্ষার্থীরা। হঠাৎ করে দেখা গেছে যে গেটে গন্ডগোল হচ্ছে, ভার্সিটি ক্যাম্পাসের ভিতরে গন্ডগোল হচ্ছে। এগুলো আসলে অপ্রত্যাশিত। আমরা চাই যে প্রশাসনের ভালো কোনো ব্যবস্থা নেই। নাম সঠিকভাবে বলতে পারতেছি না, কিন্তু যাদেরকে আমরা সাসপেক্টের ভিতরে রাখতেছি এরাই করতেছে কাজগুলো। আগের ঘটনাগুলোতে হামলাকারীদের শনাক্ত ও শাস্তি না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। প্রশাসন এই যে একটা নিরাপত্তা দেওয়ার জন্য যে একটা ইয়ে আছে, সেটা সেই জায়গায় প্রশাসন আসলে তাদেরকে দিতে পারতেছে না। বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য জানালেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও সুষ্ঠু শিক্ষা কার্যক্রম বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সহকারী প্রক্টরবৃন্দ, সহকারী প্রভোস্টবৃন্দকে আমি সন্ধ্যা থেকে রাত্র 10টা পর্যন্ত তাদের দায়িত্ব আর একটু ভিজিলেন্ট হওয়ার জন্য নির্দেশ দান করেছি। বহিরাগতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পুলিশের প্রহরা বাড়িয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগিতে জায়গা না পেয়ে ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে ইঞ্জিন এবং ছাদে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা। যে কোনো সময় দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা করছেন যাত্রীরা।
সড়ক পথে অসহনীয় যানজটে যাত্রীর চাপ বেড়েই চলছে ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে। প্রতিদিন এই রুটে 14 জোড়া ট্রেন চলাচল করলেও যাত্রীর চাপে তিল ধারণের জায়গা থাকে না কোনো বগিতে। তাই বাধ্য হয়ে ইঞ্জিন ও ছাদে চড়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন শত শত যাত্রী। ছাদের ইঞ্জিনে যাত্রী যে ভিতরে জায়গা হচ্ছে না, আপনার বগি প্রয়োজন বেশি, ঠিক আছে। যেরকম মহিলাদের জন্য 3 থেকে 4টা বগি প্রয়োজন, ওদেরকে দেওয়া হইতেছে একটা। আমাদের পুরান ট্রেনগুলি যদি বগি বাড়িয়ে দেওয়া হয় তাহলে মানুষের যাত্রী হয়রানিও হয় না, পাবলিক আসা যাওয়া আরাম করতে পারে। স্থানীয় রেল কর্মকর্তারা বলছেন, ইঞ্জিন ও ছাদে চড়া রেল আইনে দণ্ডনীয় অপরাধ হলেও যাত্রীর চাপে অনেক সময় তাদেরও কিছুই করার থাকে না। গাড়িতে জায়গা নাই, ইঞ্জিনে গিয়ে ইঞ্জিনে বা ছাদে ভ্রমণ করতে পারছে, ফতুল্লার থেকে উঠতেছে, গেন্ডারিয়ার থেকে উঠতেছে, কিন্তু প্রান্তিক স্টেশন থেকে তো আমরা সর্বসময় ইঞ্জিনে বা ছাদে যাতে ভ্রমণ না করতে পারে তার জন্য পদক্ষেপ নিয়ে নামাই দেই, বাইরে ধরে নামাই দেই। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়া বন্ধ করতে ট্রেনগুলিতে আরো বগি সংযোজনের কথা বলছেন নাগরিক কমিটির নেতারা। সাধারণ যাত্রীরা বাধ্য হয়েই আমাদের তারা ছাদে উঠছে, ভেতরে যারা থাকে একেবারেই গাদাগাদি অবস্থা। সেই জায়গায় আসলে যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে, যদি রেলের সংখ্যা বৃদ্ধি না করা হয় তাহলে এইটি সমস্যার সমাধান হওয়ার কোনো কারণ নেই। ঢাকা নারায়ণগঞ্জ রেলপথের ট্রেনগুলিতে আরো বগি বাড়িয়ে পর্যাপ্ত যাত্রী ধারণের ক্ষমতা নিশ্চিত করার দাবি নারায়ণগঞ্জবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাঙ্গাইলের গোপালপুরে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল, ধর্মঘট এবং স্মারকলিপি দিয়েছে স্থানীয় জনগণ। সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান ও দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করে তারা। এই কর্মসূচির অংশ হিসেবে শিল্প বণিক সমিতির উদ্যোগে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা জানান, অবিলম্বে বিদ্যুতের সমস্যার সমাধান না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দেয়া হয়। একের পর এক ডাকাতি, ছিনতাই আর খুনের ঘটনা ঘটছে সাভারে। কোনোভাবেই যেন এখানকার অপরাধ নিয়ন্ত্রণে আনতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সাভার পৌর এলাকা সহ হিমায়তপুর, বালিয়ারপুর, আমিনবাজার এবং কাউন্দিয়া এলাকায় কারণে তাদেরকে রাত জেগে পাহারা দিতে হচ্ছে। জোর জুলুম করে, অত্যাচার করে, চুরি করে, ডাকাতি করে নিয়ে যায়। এই জন্য আমরা সবাই গ্রামবাসী একত্রিত হয়ে মানে নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে পাহারা শুরু করছে। দোতলায় উঠছে, দোতলা ওইটা আমার খালুকে মারছে, তারপরে বাইরে বাঁধছে, তারপরে আমার ভাইসটা ছিল তারা বাঁধছে, বাঁধতে তার ডাকাতি করে সকালে আমরা খবর পেয়ে জানতে পারলাম যে ডাকাতি। গত 31শে জুলাই ঢাকা আরিচা মহাসড়ক থেকে মোটর সাইকেল ছিনতাই করেছে প্রাইভেট কারে আসা দুর্বৃত্তরা। ভুক্তভোগীরা বলছেন, এই ঘটনায় থানা মামলা নিলেও তদন্তে গুরুত্ব দিচ্ছে না পুলিশ। থানায় ওসিকে জানাই, ওসি সাহেব এক অফিসারকে অভিযোগ লেখার কথা বলে এবং অভিযোগটা লেখা হয়। পুলিশ এসব অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। এই মুহূর্তে অতীতের তুলনায় আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো। আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য পাশাপাশি আমি যোগদান করার পরে এখানে যথেষ্ট টহল পুলিশ, রাত্রিকালীন আরো অতিরিক্ত পুলিশ আমি মোতায়েন করেছি। তবে পুলিশের কথায় আস্থা পাচ্ছেন না এলাকাবাসী। ডাকাতি ঠেকাতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী 2 দিনের মধ্যে মাওয়া কাওড়াকান্দি নৌ রুটে লঞ্চ চলাচলে সৃষ্ট অচলাবস্থার সমাধান না করা হলে নৌ এবং রাজপথ অচল করে দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন লঞ্চ মালিক সমিতি। মঙ্গলবার মাওয়ায় লঞ্চ মালিক সমিতির ডাকা সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। তারা বলেন, একটি লঞ্চের জন্য 86টি লঞ্চের মালিক ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তারা কর্তৃপক্ষকে এই সমস্যার সমাধান করতে বলেন, নতুবা বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও জানান তারা। গত বৃহস্পতিবার কাওড়াকান্দির ইয়াকুব আলীর মালিকানাধীন শাহপরান নামের একটি লঞ্চ অবৈধভাবে এই রুটে চলাচলের জন্য ঢুকে পড়ায় এ অচলাবস্থার সৃষ্টি হয়। ভেজাল দুধ সরবরাহ করায় মিল্ক ভিটার মানিকগঞ্জ দুগ্ধ কারখানার সমস্ত কার্যক্রম বন্ধ করেছে কর্তৃপক্ষ। সেই সাথে বরখাস্ত করা হয়েছে ওই কারখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার ইনামুল হক এবং ল্যাব টেকনিশিয়ান শাহজাহান মিয়াকে। মানিকগঞ্জ কারখানার হিসেব সহকারী আবুল কালাম জানান, সোমবার মানিকগঞ্জ দুগ্ধ কারখানা থেকে 5,500 লিটার তরল দুধ
মিল্ক ভিটার ঢাকার মিরপুর কারখানায় পাঠানো হয়েছে। সেখানে রাসায়নিক পরীক্ষার সময় ওই দুধে ভেজাল ধরা পড়ে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে মানিকগঞ্জ কারখানার ম্যানেজার এবং ল্যাব টেকনিশিয়ানকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আইনে মামলা করার নির্দেশ দেওয়া হয়। মানিকগঞ্জের ঘিউরের তরা এলাকায় 1973 সালে প্রতিষ্ঠিত মিল্ক ভিটার এই কারখানায় 13টি সমিতির মাধ্যমে দুধ সরবরাহ করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা আর হইল ল্যাব টেকনিশিয়ান, উনি আমরা দুইজন সাময়িক বরখাস্ত হয়েছেন। এগুলো ভেজাল দুধ নাকি এই জায়গা থেকে প্রেরণ করা হয়েছিল ঢাকা ডায়েরিতে, ওই কারণে। সমগ্র বাংলাদেশে নিচ্ছে বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে রামগঞ্জের করপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাহারকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোররাতে আওয়ামী লীগ সমর্থক রানা, সোহেল এবং জসিমের নেতৃত্বে 8 থেকে 10 জনের একটি সন্ত্রাসী দল বাড়ির থেকে বাহারকে তুলে নিয়ে শাহপুর বাজারে নিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ এবং ক্ষতবিক্ষত বাহারকে উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করে মাদারীপুর শহরের পুরান বাজারের পতিতাপল্লী উচ্ছেদ করেছে সন্ত্রাসীরা। পুলিশের সামনে পল্লীতে হামলায় কমপক্ষে 30 জন যৌনকর্মী আহত হয়েছে। মঙ্গলবার সকালে ইসলামে কওম পরিষদ নামের একটি সংগঠনের নেতৃত্বে এলাকার বহু লোক এই হামলায় অংশ নেয়। সে সময় তারা পল্লীর মেয়েদের মারধর করে এবং ব্যাপক ভাঙচুর চালায়। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা 2টার মধ্যে পতিতাপল্লী খালি হয়ে যায়। ছেলে মেয়ে সহ এখানে বসবাস করত 5 শতাধিক যৌনকর্মী। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ইসলামে কওম পরিষদ এই পতিতাপল্লী উচ্ছেদের আন্দোলন করে আসছিল। নারায়ণগঞ্জে বিনা নোটিসে একটি সোয়েটার তৈরির কারখানা বন্ধের প্রতিবাদে শহরের চাষারায় বিকেএমইএ কার্যালয়ের সামনে সমাবেশ করেছে শ্রমিকরা। মঙ্গলবার সকালে শহরের চাষারা ফুজি কারখানায় প্রায় 1200 শ্রমিক কাজ করে। শ্রমিকরা জানায়, সকালে তারা কাজে যোগ দিতে এলে নিরাপত্তা প্রহরী তাদেরকে কারখানায় প্রবেশ করতে বাধা দেয় এবং কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানায়। শ্রমিকদের অভিযোগ, তাদের বকেয়া বেতন পরিশোধ না করে কোনো নোটিশ ছাড়া কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে বিকেএমইএ কার্যালয়ের সামনে শ্রমিকরা প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, দ্রুত গার্মেন্টস খুলে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ব্যাপক সম্ভাবনা থাকলেও এ পর্যন্ত একটি মাত্র জাহাজ নির্মাণ কারখানা গড়ে উঠেছে খুলনায়। প্রচুর দক্ষ শ্রমিক থাকা সত্ত্বেও সরকারি সহায়তার অভাবে দক্ষিণাঞ্চলের এই শিল্পের প্রসার ঘটছে না, বলছেন উদ্যোক্তারা। বিশ্বের যে কোনো দেশের চেয়ে বাংলাদেশে জাহাজ নির্মাণ ব্যয় কম হলেও দক্ষিণাঞ্চলে শিপইয়ার্ড রয়েছে মাত্র একটি। উদ্যোক্তারা জানান, ব্যাপক সম্ভাবনা থাকলেও যোগাযোগ ব্যবস্থা ও সরকারি নীতির অভাবে দক্ষিণাঞ্চলে গড়ে উঠছে না শিপইয়ার্ড। অথচ স্থানীয় ডকইয়ার্ড ও সরকারি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকে প্রতি বছরই তৈরি হচ্ছে বিপুল সংখ্যক দক্ষ জাহাজ নির্মাণ শ্রমিক। উদ্যোক্তাদের মতে দক্ষ শ্রমিকের সংখ্যা লক্ষাধিক হবে। তবে খুলনার একমাত্র শিপইয়ার্ডে 1500 ও দক্ষিণাঞ্চলের 21টি ডকইয়ার্ডে কাজ করে থাকে মাত্র 2000 শ্রমিক। এরা বিভিন্ন জায়গায় ধরেন 3 মাস কি 6 মাস কাজ একটু ভালো হয়, আর 6 মাস অনাহার, কাজ নাই। যদি ডক বাড়ে, কাজ বাড়ে, তাহলে আমরা আরো ভালো থাকবো। তবে এরই মধ্যে এ শিল্পের সম্ভাবনার কথা জানান দিয়েছে এখানকার একমাত্র জাহাজ নির্মাণ কারখানাটি। বিশ্বমানের যুদ্ধজাহাজ সহ বিভিন্ন জাহাজ তৈরি করছে খুলনা শিপইয়ার্ড। তবে এই শিল্পের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে তাগিদ শিপইয়ার্ড কর্তৃপক্ষের। রেল কানেক্টিভিটি নাই, এয়ার কানেক্টিভিটি নাই, রোড কানেক্টিভিটি উইথ সাম ডিফিকাল্টিস। তো সেই সব জায়গায় কিন্তু শিল্পাঞ্চল গড়ে ওঠাটা একটু অসুবিধাজনক। যারা শিল্প উদ্যোক্তা তারা কিন্তু সাধারণত নিরুৎসাহিতই থাকবে এখানে। অবকাঠামোর সমস্যা ছাড়াও জাতীয় আন্তর্জাতিক নানা শর্তের এই শিল্পের প্রতিবন্ধকতা, বলছেন ডকইয়ার্ড মালিকরা। আমাদের দেশে যেহেতু প্রচুর শ্রমিক আছে, সেহেতু বিদেশি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় কিংবা থাইল্যান্ড, ব্যাংকক, মালয়েশিয়া যে সমস্ত জাহাজগুলো আছে, এই জাহাজগুলো আমাদের দেশে ডকিং করতে পারি, এইটা ওপেন করে দিতে পারে সরকার। এই শিল্পের মাধ্যমে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ উদ্যোক্তাদের। সোহেল মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। পুকুরে ইলিশ চাষ কখনোই সম্ভব নয় এবং বাণিজ্যিকভাবে এর সফলতা আসবে না। তবে উপকূলীয় এলাকায় পুকুরে ইলিশ চাষের সম্ভাবনা আছে। পুকুরে পরীক্ষামূলক ইলিশ চাষের উপর 3 বছর গবেষণা শেষে এ তথ্য জানিয়েছেন চাঁদপুরের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা।
2009 সাল থেকে চাঁদপুরের 3টি পুকুরে পরীক্ষামূলকভাবে ইলিশ চাষ শুরু করে মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্রের বিজ্ঞানীরা। ইলিশের পোনা বিশেষ ব্যবস্থাপনায় নদী থেকে ধরে এনে পুকুরে ছাড়া হয়। প্রথম বছর এ পোনা 2.88 মিলিমিটার বড় হলেও পরের বছর তা কমে 2.2 মিলিতে নেমে আসে। 3 বছরে এসে ফলাফল তেমন আশানুরূপ না হওয়ায় গবেষণা থেকে সরে এসেছেন বিজ্ঞানীরা। 1 বছরের মাথায় তাদের এই স্বাস্থ্য সূচক অনেক নেমে যায়, যেটা নদী এবং সাগরের থেকে অনেক কম হয়। তবে লবণাক্ত পানির কারণে উপকূলীয় এলাকায় পুকুরগুলোতে ইলিশ চাষের সম্ভাবনা আছে বলে জানান কেন্দ্রের এই প্রধান বিজ্ঞানী। উপকূলীয় অঞ্চলের পুকুরগুলিতে লবণাক্ততাযুক্ত, স্রোতযুক্ত এবং গভীরতাযুক্ত এই পানিতে তাদের পরীক্ষা নিরীক্ষা করলে তাদের এই স্বাস্থ্য সূচক ঠিক রাখা যাবে বলে আশা করা যায়। পুকুরে ইলিশ চাষ নিয়ে ভারত ও নরওয়েকে নিয়ে বাংলাদেশে যৌথ গবেষণার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইলিশ গবেষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে মেহেরপুরে চলছে জমজমাট অবৈধ ক্লিনিক ব্যবসা। প্রশাসনিক তৎপরতা না থাকায় এসব ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রায় ঘটছে রোগীর মৃত্যুর ঘটনা। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে মেহেরপুর জেলায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার 41টি। নিয়ম অনুযায়ী ক্লিনিকগুলোতে 3 জন চিকিৎসক ও 4 জন ডিপ্লোমাধারী নার্স থাকার কথা, অথচ এসব ক্লিনিক চলে একজন প্যারামেডিক্যাল চিকিৎসক আর অনভিজ্ঞ আয়া দিয়ে। নেই প্রয়োজনীয় জনবল আর চিকিৎসা সরঞ্জামাদিও, তাই বাড়ছে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর সংখ্যা। থেকে বের করে দিই, আমার বাচ্চার কি হয়েছে আমি কিছু বলতে পারি না, তারা কি করেছে না করেছে কিছু বলতে পারি না। এখানে যে ডাক্তার চিকিৎসা করা উচিত সেই ডাক্তার চিকিৎসা না করে অন্য ডাক্তার চিকিৎসা করে বাচ্চারা তারপরে মারা যায়। স্বাস্থ্য বিভাগ থেকে ক্লিনিকগুলো পরিদর্শন করে মালিকদের যথাযথভাবে ক্লিনিক চালানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন সিভিল সার্জন। সেই ব্যবস্থা নেওয়া হলেই এইখান থেকে রেজিস্ট্রেশনের জন্য সুপারিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয় এবং আমরা সচেষ্ট আছি যাতে করে ক্লিনিকগুলোর মাধ্যমে মানুষ সুষ্ঠু এবং যথাযথ চিকিৎসা পায়। আর চিকিৎসক ও নার্স নেই এমন ক্লিনিকগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ডাক্তার নার্স যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ নেই, সেই সমস্ত ক্লিনিকের বিরুদ্ধে যথাযথ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যশোরের মনিরামপুরের শতাধিক বিঘা জমিতে ঘাসমারা ওষুধ দেয় নষ্ট হয়ে গেছে রোপা আমন ধানের চারা। কৃষকরা ওষুধ কোম্পানির কাছে ক্ষতিপূরণের দাবি করলেও তা আমলে নিচ্ছেন না তারা। মনিরামপুর উপজেলার মাঝিয়ালি, হেলাঞ্চি, গালদার সহ কয়েকটি গ্রামের কৃষকরা চলতি বছর BR10 ধানের চাষ করেন। এই অঞ্চলে কৃষকরা ক্ষেতের ঘাস মারার জন্য সিনজেন্টা কোম্পানির রিফিট ও লগরান দানাদার ওষুধ ব্যবহার করেন। পরে ক্ষেতের ধান লাল হয়ে মরতে শুরু করে। বর্তমানে এসব ক্ষেতে 75% ধানের চারা মরে গেছে। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। 50 থেকে 60 বিঘা জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সিনজেন্টা কোম্পানিকে আমরা জানাইছি, কিন্তু তারা এর কোনো প্রতিক্রিয়া জানায়নি। মাঠের অবস্থা খুবই খারাপ এবং ধান যে পুনরায় যে সেগুলো যে আবার পাড়েতে যাবে এটা আমরা আশা করতে পারছি না। 7 দিনের মাথায় আমাদের ধানগুলো সব শুকায় যাচ্ছে। শুকায় যাওয়ার পরে 7 দিন 8 দিনের মাথায় আমরা আবার সার দিছি। সার দেওয়ার পরে দেখা যাচ্ছে একদম সম্পূর্ণ ধানটাই শুকানো ভাব আর কি। এই ছিল সমগ্র বাংলাদেশে। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী আয়োজনে।